আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিবেদনের থাম্বনেল দেখে বুঝতে পারছেন বিষয় শেখ হাসিনার দেশে ফেরা, আর তার এই ফেরা নিয়ে হাজারো জল্পনা চারদিকে কিভাবে ছড়াচ্ছে সেই বিষয়ে। কবে তিনি ফিরবেন, আদৌ ফিরবেন কি না, ভারত তাকে ফিরতে দেবে কি না তার প্রাণনাশের হুমকির কথা ভেবে, ইত্যাদি হাজারো প্রশ্ন। আর সেসব প্রশ্নকে মাথায় রেখে রাজনীতিকরা, রাজনীতির বিশ্লেষকরা, তারা তাদের মতো করে নানান সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখছেন। কেউ বলছেন 12ই ফেব্রুয়ারির নির্বাচন কোন পরিস্থিতি তৈরি করে সেটা দেখে তবে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। আবার কেউ বলছেন যে পথে চলছে বাংলাদেশের আগামী রাজনীতি, তাতে অদূর ভবিষ্যতে বা আগামী কয়েক বছরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। ব্যাপারটা যেমন একটু আগে বললাম, তার দেশে ফেরার এই সব জল্পনার পুরোটাই বিশ্লেষকদের নিজেদের যার যেমন ভাবনা তেমনটা। এর সঙ্গে শেখ হাসিনা নিজে কি ভাবছেন তার বাস্তবে যোগাযোগ বা সম্পর্ক খুব কম। আমি এই প্রতিবেদন তৈরি করেছি একেবারে ঘোড়ার মুখের খবর নিয়ে, ইংরেজিতে যাকে বলে নিউজ ফ্রম দ্য হর্সেস মাউথ। সরাসরি উৎস থেকে পাওয়া তথ্য, যা সত্য নির্ভুল বলে ধরে নেওয়া যায়, কোনো গুজব বা কারো জল্পনা নয়, সেটাকেই বলা হয় নিউজ ফ্রম দ্য হর্সেস মাউথ। তো আমি এখানে যেটা বলবো, যে খবর দেব আপনাদের, তার উৎস স্বয়ং নেত্রী, তার নিজের মুখের কথা। তাহলে একটা প্রশ্ন ওঠে, আমি কি নিজে কথা বলেছি তার সঙ্গে? না, সে সৌভাগ্য আমার হয়নি। আপনারা জানেন কঠোর নিরাপত্তার মধ্যে ভারতে আছেন তিনি। তার সঙ্গে চাইলেই কথা বলতে পারেন না তার দলের একদা নেতামন্ত্রীরাও। তিনি নিজে চাইলে সেটা অবশ্য আলাদা কথা। বাংলাদেশের জেলা উপজেলার সাধারণ নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে একাধিকবার কথা বলেছেন তিনি। তার দলের নেতা একদা মন্ত্রীর সঙ্গে দীর্ঘ 40 মিনিট ধরে কথা বলেছেন তিনি। এ খবরও, এই নিয়েও আমি আপনাদের কাছে ভিডিও দিয়েছি, প্রতিবেদন দিয়েছি, এবং সে প্রতিবেদন খুবই জনপ্রিয় হয়েছে। প্রায় 4 লাখের 3.5 লাখের ওপরে তার ভিউজ হয়েছে। সুতরাং আমি চেষ্টা করি নেত্রীর নিজের মুখের কথা আপনাদেরকে জানাবার। তো যখন তিনি না চাইলে দলের অনেক নামী নেতাও তাকে ফোন করলেই যে ধরতে পারবেন সব সময়, তা কিন্তু নয়। এই যে এত সংবাদ মাধ্যমকে তিনি নিয়মিত সাক্ষাৎকার দিচ্ছেন আজকাল, সেসব কিন্তু ইমেলের মাধ্যমে। দুদিন আগে কলকাতা টাইমস অফ ইন্ডিয়ার বাংলা দৈনিক এই সময় পত্রিকায় শেখ হাসিনার একটি সাক্ষাৎকার বেরিয়েছে। সেখানে তার দেশে ফেরার বিষয়ে একটি জল্পনার কথাও বলা হয়েছে। যেটা বলা হয়েছে সেটা শেখ হাসিনার নিজের বলা কথা নয়। যত সাক্ষাৎকার, যত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তার কোনোটিতেই নিশ্চিতভাবে দেশে ফেরার ব্যাপারে তিনি কি ভাবছেন, তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, সে ব্যাপারে নেত্রীর নিজের বলা কোনো স্পষ্ট কথা নেই। কিন্তু যে খবরটি এখন আমি আপনাদের দেব, সেটি কিন্তু নেত্রীর নিজের মুখে উচ্চারিত। যাকে তিনি নিজের মুখে বলেছেন একথা, তিনি সাক্ষাৎকার প্রার্থী কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধি নন। ভদ্রলোক ব্যক্তিগতভাবে শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন, অনেক বছরের পরিচিত, অনেকটা সন্তানের মতো। শেখ হাসিনার প্রবাস জীবনে প্রবল নিরাপত্তাজনিত বাধা নিষেধের মধ্যেও নিয়মিত তিনি যোগাযোগ রাখেন নেত্রীর সঙ্গে। মাঝে মধ্যেই কথা হয় তাদের। ভদ্রলোকের একটি রাজনৈতিক পরিচিতিও আছে, সেটা এখানে বলা উচিত। তিনি বিজেপি বা ভারতের কেন্দ্রীয় শাসক দল ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার তিনি ইন্টারন্যাশনাল রিলেশনস, ফরেন অ্যাফেয়ার্স,
যে বিভাগ আছে সেই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান তিনি, এবং ব্যক্তিগতভাবে আমার আমার সঙ্গে তার সম্পর্ক অনুজ প্রতিম। তার নাম রজত মুখোপাধ্যায়। গত 18ই জানুয়ারি নেত্রীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। দীর্ঘ প্রায় 20 মিনিট কথা হয় তাদের, এবং এই বার্তালাপের মধ্যে নেত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে যেমন কথা হয়েছে তেমনই কথা হয়েছে কবে তিনি দেশে ফিরবেন, এই বিষয়ে নেত্রী নিজে কি ভাবছেন, কি সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিষয়গুলিও কি বলেছেন নেত্রী, সেই কথা পুরোটাই আমাকে জানিয়েছেন রজতবাবু। প্রায় 20 মিনিট আমি তার সঙ্গে কথা বলে, যেহেতু নেত্রীর সাথে ফোনে কথার কল রেকর্ডিং তিনি করতে পারেন না, তিনি করেনও নি, কিন্তু যে কথাটিগুলো হয়েছে তাদের মধ্যে সেটাকে আমাকে পুরো দিয়েছেন, বলেছেন আমাদের কথাগুলোই প্রায় 20 মিনিটের কল রেকর্ডিং, সেটাকে কিছুটা বাস্তবতার স্বার্থে যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না হয় তার জন্যই কিছুটা পরিমার্জিত করে কেটে ছেটে, অথচ মূল বক্তব্য বিষয় অক্ষুণ্ণ রেখে আপনাদের সামনে রাখলাম। এর মধ্যে থেকে আপনারা জেনে যাবেন কবে দেশে ফিরছেন তিনি, একেবারে স্পষ্ট দিনক্ষণ নিয়ে। কোনো বাধাই যে তার দেশে ফেরার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না, সেটাও বলেছেন তিনি। শুনুন তাহলে আমাদের এই বার্তালাপটি। আপনার কি আজকে বাংলাদেশের ওপর আমি একটা করেছি, দেখেছেন কি আজকেরটা, একটা এপিসোড যেটা করেছি বাংলাদেশে আজকে? না না না, এখনই এটা শুরু করলাম। আচ্ছা, এটা আমার বক্তব্য, আমি যেটা করেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরছে, নিশ্চিন্ত থাকুন, এরকম একটা করেছি, যে অনেকগুলো ব্যাপারের ওপরেই 12ই যে ফেব্রুয়ারির ইলেকশন হবে না, সুতরাং কেন ও, হবে না। শুনেছি শুনেছি শুনেছি। আচ্ছা, তো আপনার কি এর মধ্যে কি আপার সঙ্গে কোনো কথা হয়েছে, আপার হ্যাঁ, সাথে? আমার সাথে নেত্রীর আজকেই কথা হয়েছে। হ্যাঁ। বেশ প্রলম্বিত কথাবার্তা, আমরা অন্তত 20 মিনিট কথা বলেছি। বাবা, 20 মিনিট তো অনেক সময়। হ্যাঁ, কি 20 কথা মিনিট হলো? 20 মিনিট অনেকটা সময়। হুম। তাতে ওনার শরীর স্বাস্থ্য সম্পর্কে আমি একটু জানতে চাইলাম, হ্যাঁ, তো সেগুলো ব্যাপারে উনি সম্পূর্ণ আশ্বস্ত করলেন। মানে উনি শারীরিক নির্বাচন দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ? একদমই সুস্থ, একদমই সুস্থ। বেশ। হুম। ওনার কোথাও কিছু নেই, উনি যাওয়ার জন্য এক পা তুলে রেডি আছেন। মানে উনি উনি খুব আশাবাদী, উনি খুব তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন হুম। এবং গিয়ে দেশের হাল ধরবেন। তো আ- আচ্ছা, উনি দুঃখ প্রসঙ্গত একটা প্রকাশ একটা খবর বলি। আমি গতকাল, আমি নাম করছি না, আওয়ামী লীগের এক প্রাক্তন মন্ত্রী এখন কলকাতায় আছেন, আমার তার সাথে কথা হলো, তিনি একটা কথা বললেন যে দেখুন, আমরা একটা শুনতে পাচ্ছি যে আপা উনি ফিরবেন বাংলাদেশে, মে মাসের নাগাদ ফিরতে পারেন। তা আমি বললাম, আপনি কোন জায়গায় কিসের ওপরে ভিত্তি করে আপনি এই খবরটা বলছেন? বললো, আমরা ভিত্তি নয়, আমরা আমাদের কাছেও আমাদের ভেতর থেকে কোনো সোর্স থেকে খবর আমাদের কাছে এসছে। তাহলে কি এইটা আপনার সাথে আজকে যেটা কথা হলো শেখ হাসিনার, সেই কথার হুম, সাথে কি এটা কি অনেকটা মিলে যাচ্ছে যে উনি? না 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 না, হ্যাঁ, হ্যাঁ, আমি তো একদম হর্সেস মাউথ থেকে শুনেছি। হ্যাঁ, তো তাতে আমার উনি আমার তো কোনো ভায়া মিডিয়া না, সরাসরি আপার মুখ থেকে শোনা। হুম, তো তাতে উনি এই যে নির্বাচনটা যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা, হুম, সেই নির্বাচনটাকে তো উনি সম্পূর্ণ নস্যাৎ করে দিলেন, হুম, যে এখানে গণতান্ত্রিক কোনো ব্যাপারই নেই, সো এই নির্বাচন হ্যাজ গট নো ভ্যালু, এর হুম, কোনো ভ্যালু নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু, দ্বিতীয় নির্বাচন একটা হবে, সেটা অংশগ্রহণমূলক হবে, সেটা অন্তর্ভুক্তিমূলক হবে, তাতে অবশ্যই আওয়ামী লীগের পার্টিসিপেশন থাকবে। মানে উনি এবং বলছেন, এক মিনিট, উনি বলছেন যে প্রথম নির্বাচনটা হবে, 12ই ফেব্রুয়ারির এই নির্বাচনটা হবে। হবে কি হবে না সেটা বড় কথা নয়, এই নির্বাচনটার কোনো গুরুত্বই নেই হুম। ওনার কাছে। বেশ। আর ইউনূস সম্পর্কে উনি অনেক বিরক্তি প্রকাশ করলেন, যে তো গদি ছাড়তেই চায় না, গদি আঁকড়ে ধরে রাখার যাবতীয় প্রচেষ্টা, অসাধু প্রচেষ্টা করে যাচ্ছে। হুম, তার বিনিময়ে আমি তাকে বলেছি যে ইউনাইটেড নেশন বলুন বা অন্যান্য যেগুলো ফরেন কান্ট্রিজ আছে, হুম, বা নেক্সট ডোর নেওয়ার হিসেবে আমরা ভারতবর্ষ, আমরাও তো এই নির্বাচনটাকে মানছি না। আনটিল অ্যান্ড হুম, আনলেস অংশগ্রহণমূলক নির্বাচন হবে ততদিন তো সেটা নির্বাচন নয়।
হুম আওয়ামী লীগ পার্টিসিপেশন না করা মানে দেশের 50% লোক পার্টিসিপেট করলো না। তো হুম যদি 50% লোক সাইলেন্ট থাকে, হুম তো তাহলে তাহলে তো এই ভোটটার কোনো মানে নেই, তাহলে তো এটা ভোট না, তাহলে তো হুম গণতান্ত্রিক বিষয়টা হলো না, হুম যে সর্বজন সম্মত একটা সরকার, সেটা হলো না। তাতে উনি আমার সাথে সহমত পোষণ করলেন এবং আমি যাওয়ার ব্যাপারে বললাম। তো উনি স্পেসিফিক কোনো ডেট দেননি, কিন্তু ওনার কথাবার্তায় আমার যেটা মনে হলো হুম যে মে জুন টুন এগুলো অনেক দূরের কথা, দিল্লি अभी बहुत दूर है, दिल्ली किसने देखा। হুম উনি উনি বাই ফেব্রুয়ারি মার্চ উনি যাওয়ার একটা মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। উনি যাবেন, দলকে নেতৃত্ব দেবেন, এবং সেটা উনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে যান, প্রধানমন্ত্রী হিসেবে যান, বা আওয়ামী লীগের নেত্রী হিসেবে যান, যে কোনো ভাবেই উনি দেশে ফিরছেন, দেশে প্রত্যাবর্তনটা কম্পালসারি উনি করবেনই। এটা আচ্ছা ওনার কথায় ছত্রে ছত্রে ধরা পড়লো। হ্যাঁ তার মানে মানে এইটাই যে উনি নিজে যাওয়ার ব্যাপারে একটা মনস্থির করে ফেলেছেন। হুম। কিন্তু এক- যদি যদি ওখানে এখন তো ওখানে একটা জঙ্গলের শাসন চলছে, এই হুম হুম জঙ্গলের শাসনে ওনাকে যে অপরাধ ট্রাইব্যুনাল যে শাস্তি দিয়েছে সেই শাস্তির প্রেক্ষিতেও তার সেটা সত্ত্বেও উনি যাবেন, মানে প্রাণের ঝুঁকি নিয়ে যাবেন এইটা, না নাকি না, এটাকে উনি মানছেনই না এটা। উনি তো মানছেন এটা- না কিন্তু ওরা যদি ওনাকে উনি ওখানে পা রাখলে যদি ওরা ধরে নেয়, মানে উনি কনফ্রন্টেশনে যেতে চাইছেন, সোজা আহা, কথা। উনি 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 কি কোন রকম প্রায়ের ছাড়া, আশ্বাস ছাড়া উনি কি এমনি চলে যাবেন? তাহলে তো উনি কাল সকালেই যেতে পারেন। হ্যাঁ সেই জন্যেই আমার সব বক্তব্য, দিকটা রেডি করে এই রেডিটা সমস্ত করছে কোন দিক দিয়ে, ভারতের দিক দিয়ে নাকি হ্যাঁ, নাকি ভারতের আমেরিকার দিকেও আছে? দুটোই আছে, ভারত আছে, আমেরিকা আছে। হুম আজকে এই দেশগুলো ওনার পক্ষে দাঁড়িয়ে বলে তো ফেব্রুয়ারির নির্বাচনটাকে গণতান্ত্রিক নির্বাচন হিসেবে স্বীকৃতি দিচ্ছে না, হুম তাই না? 100 বার 100 বার উনি তা না হলে, যদি ইন্টারন্যাশনাল ইন্টারফিয়ারেন্স না থাকতো, হুম তাহলে তো এটাই ভোট, এটাই সরকার। হুম কিন্তু তা তো নয়। আজকে ধরুন যে নির্বাচনটা হলো, হুম বিএনপি ক্ষমতায় এলো, সে ফর এন এক্সাম্পল, বিএনপি ক্ষমতায় এলো, বিএনপি ক্ষমতায় আসা মানে তারেক রহমান রাষ্ট্রপ্রধান হচ্ছেন। তো হুম তারেক রহমান যে বাংলাদেশে ফিরে এসেছেন, আপনার কি মনে হয় ভারতের ইনভলভমেন্ট নেই? আছে তো, ভার- ভারতের ভারতের পক্ষ কাছ থেকে থেকে গ্রিন সমঝোতা, সিগন্যাল নেই? হ্যাঁ এবার সমঝোতার ভারত, প্রেক্ষিতে। তো ভারত যদি, হ্যাঁ এগুলোও আপার সাথে কথা হয়েছে আমার, হুম ভারত যদি গ্রিন সিগন্যাল দিয়ে থাকে তাকে, তো তাহলে তো সেটা শর্ত সাপেক্ষ, হুম 100 বার। যে তুমি এসো, তোমাকে আমরা আচ্ছা জায়গা একটা করে প্রশ্ন, দিচ্ছি। একটা প্রশ্ন এখানে করার, যে তারেক রহমান কি শর্ত যদি না মানে, কারণ এই জন্যই বলছি কথাটা, যে সে জামাতের সাথেও মিটিং করছে এখন, তো তারেক যদি ভারতের দেওয়া শর্ত না মানে ইন হুম। দ্যাট ইভেন্ট, তাহলে তো তাহলে কি ভারত কি ব্যবস্থা নিতে পারে? ভারত অনেক কিছু নিতে পারে, ভারত যে কোনো রকমের স্টেপ নিতে পারে। বিষয়টা হচ্ছে কি, যে একটা কথা আছে না, সমুদ্রে পেতেছি শয্যা শিশিরের কি ভয়। হুম জি। এই যে মানে ভারতের সাথে একটা চুক্তি বলুন আর সমঝোতা বলুন যেটাই হোক হয়েছে তারেক জিয়ার, এখন হুম। প্রশ্নটা হচ্ছে যে এতে এই এই খবরটা কি কোনো রকমভাবে শেখ হাসিনাকে কোনো রকমভাবে তাকে, তিনি এটাতে ক্ষুব্ধ হয়েছেন কি, এরকম কোনো কথা কি কখনো বলেছেন? না, উনি বলেননি কারণ ওনার বিষয়টা জানা আছে, যে হুম ভারত সরকার কি স্টেপ নিচ্ছে। হুম মানে ওয়ান ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার, এই করেই তো বিষয়গুলো হয়। হুম একটা বাচ্চা তো একবারে গিয়ে স্কুলে মাধ্যমিকে বসতে পারে না, তাকে হুম 1 2 3 4 করে প্রত্যেকটা ক্লাসে এলিভেট করা হয়, হুম করে তারপরে যখন সময় হয় মাধ্যমিক হয়। হুম তো তারেক জিয়া এসছে, তাকে ভারত গ্রিন সিগন্যাল দিয়েছে তুমি এসো, তো সেটা শর্ত সাপেক্ষ। হুম সেখানে তাকে কিছু বলাও হয়েছে, সেখানে কোথাও একটা সহমত পোষণ করেছে দুপক্ষ, তারপরেই তো আসার ব্যাপার। তো আচ্ছা পুটিং অল টুগেদার, আমরা যখন ডট গুলো কানেক্ট করব, হুম তখন আমরা দেখতে পাবো যে নিশ্চয়ই এর মধ্যে কোথাও একটা কিছু, সামথিং ইজ বিং কুকড আপ, একটা ভালো কিছু হচ্ছে।
সেটা আমরা দেখতে কবে পাবো? যেদিন আপনার প্লেটে সার্ভ করা হবে কি রান্নাটা হয়েছে, হুম, 100 তখন দেখতে পাবেন। তো আ, আমি নেত্রীর সাথে যতক্ষণ কথা বললাম, হুম উনি উনি এক ফোঁটা বিরক্ত ছিলেন না, এক ফোঁটা ওনার মধ্যে জড়তা, দ্বিধা, দ্বন্দ্ব কোনো কিছু ছিল না। উনি স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস আমার সাথে কথা বলেছেন। আমাকে উনি বাংলাদেশে আমন্ত্রণ করেছেন। আমি আবার ওনাকে ঠাট্টা করে বললাম যে আমাকে কিন্তু সর্বোচ্চ নাগরিক সম্মান দিতে হবে। হুম তো উনি হাসলেন, বললেন একদম নিশ্চয়ই দেব, আমরা তো দিই, আমরা বহু মুক্তিযোদ্ধাকেও দিয়েছি এরকম, হুম তো তোমাকে নাগরিক সম্মান দেওয়া হবে। এটা হুম উনিও কথার কথাই বললেন হ্যাঁ, হয়তো। ঠিক আছে, যা হোক বললেন তো। তো এর হুম আগের বার যেমন আবদার করে মিষ্টি খেতে চেয়েছিলাম, তো উনি হুম বলেছিলেন তুমি এসো, ভালো মিষ্টি খাওয়াবো। তো হুম এবার বললেন যে তোমাকে নাগরিক সম্মান দেব। তো এগুলো এগুলো কিছু না, এগুলো জাস্ট জোকস। বাট হুম জোকস অ্যাপার্ট, শি ওয়াজ সো সিরিয়াস। এবং হুম। আজকে আজকে কথা বলে আমি নিজে খুব আশাবাদী। আমি নিজে মানে আচ্ছা, একদম আমি ওনার প্রসেস। ওনার ফিরে যাওয়াটার ব্যাপারটা একটা, কারণ ওই পয়েন্টটা যে ফেব্রুয়ারি মার্চের মধ্যেই উনি ফিরে যাবেন, এই একদমই। ব্যাপারটা নিয়ে একটুখানি কথা, মানে আমার কিছু প্রশ্ন রয়েছে এটা। দেখুন, সেটা হচ্ছে, একটা হচ্ছে যে উনি ফিরে যাওয়ার ব্যাপারে যদি ফেব্রুয়ারিতে ভোট হয়, তাহলে ভোটে যদি ভোট হয় এবং সেখানে যদি দুটো দলের জেতার সম্ভাবনা, একটা বিএনপির অথবা আর একটা হচ্ছে জামাতের। জামাত। হুম এখন বিএনপির সাথে ভারত সরকারের আমি ধরে নিলাম একটা সহমত হয়েছে, সমঝোতা হয়েছে কোনো ব্যাপারে, কিন্তু হুম হুম। জামাতের সাথে কথা হচ্ছে এটাও শুনেছি, কিন্তু জামাতের সাথে কোনো সমঝোতা হয়েছে এরকম কোনো জায়গা থেকে কেউ কিছু বলেনি, এরকম খবর পাইনি, না, কিন্তু যদি, আপনি কি এরকম খবর পাননি যে নির্বাচিত সরকার আসলেই ভারত সরকার তাদের সাথে হ্যাঁ, সেটা সম্পর্ক তো 100 বার স্থাপন করবে? বলেছে, 100 তো বার সেটা বলেছে। সেটা কাকে মিন করছে? নির্বাচিত যে কোনো সরকার মানে নির্বাচিত তো সরকার, যে কোনো দুটোই নির্বাচিত দল, সরকার, যে দুটোই কোনো দল, নির্বাচিত তৃতীয় দল তো। সরকার, তো কিন্তু দ্যাটস ইট। কথাটা হচ্ছে তারেক জিয়ার সাথে আলাদাভাবে ভারতের একটা সমঝোতা হয়েছে এই কথা বলা হচ্ছে, কিন্তু এই ধরনের কথা জামাত সম্পর্কে বলা হয়নি। জামাত যদি জেতে, আমি আমি এটা প্রশ্নের সাপেক্ষে বলছি, জামাত যদি নির্বাচনে জেতে, তখনও কি আপা তার দেশে ফিরবার, এই যে বললেন ফেব্রুয়ারি মার্চে ফিরবো, সেটা কি তখনও তিনি সেই আম, এটা ধরে রাখবেন, তিনি কি ফিরবার কথাই থাকবেন? একদম কনস্ট্যান্ট, একদম কনস্ট্যান্ট, এখানে নো নড়নচড়ন, আচ্ছা, নো এইবার বলি, ডেভিয়েশন। এইবার বলি, যখন উনি যদি জামাতের ক্ষমতায় আসে, জামাত মানে জামাত এনসিপি, এর হুম। জামাতে এনসিপি শক্তি মানে হচ্ছে কট্টরপন্থী, তারা একদমই আহ, হাসিনা বিরোধিতা কট্টরপন্থী। এখন প্রশ্নটা হচ্ছে, ওখানে যদি উনি যান তখন, তাহলে একটা কনফ্রন্টেশনের ব্যাপার আসবে, কারণ উনি যাবেন আর আওয়ামী লীগ সদস্যরা বাড়িতে বসে থাকবে তা তো নয়, কর্মী সদস্যরাও হাজারে হাজারে, মানে লাখে লাখেও হতে পারে, তারা রাস্তায় এগিয়ে আসবে, তাহলে একটা কনফ্রন্টেশন আসবে, এই কনফ্রন্টেশনে রক্ত ঝরতেই পারে। তিনি কি সেই ঝুঁকিটা নিয়েও আসতে চাইছেন? এবং সেই ঝুঁকি, রক্তপাতটা নিজেরও হতে পারে। ঝুঁকি থাকবেই না। ঝুঁকি থাকবে না? উনি না। এতটাই, উনি এতটাই মানে নিজে নিশ্চিত ব্যাপারটায়? দেখুন, দীর্ঘ কয়েক বছর আমি বিদেশ বিভাগ নিয়ে কাজ করি বিজেপির হয়ে। হুম তো আমি নিজেই কনফিডেন্ট, আমি নিজেই অনেকটা কনফিডেন্ট। হুম হুম যেমন তারেক রহমানের আশাটা আমি আপনি দেখতে পেলাম, তাই আমরা বুঝতে পারছি যে কোনো একটা সন্ধি হয়েছে, কোনো একটা সমঝোতা হয়েছে, কিছু হয়েছে। হুম হুম কিন্তু জামাতের সাথে কি কথা হয়েছে এটা তো জানার সুযোগ নেই। এটা আনটিল অ্যান্ড আনলেস প্রধানমন্ত্রী বা জয়শঙ্করজি বলেন, ততক্ষণ তো আমরা জানতে পারছি না। তো ভারত তো মুখে কুলু পেটে রেখেছে। কিন্তু আর কি বিষয় হলো আলোচনা? এগুলোই আলোচনা হলো, মূলত ওনার যাওয়া টাওয়া নিয়েই আলোচনা হলো। মানে উনি কনফার্মড এবং কি বলবো, একদম দৃঢ়, স্থির, মনস্থির করে ফেলেছেন যে উনি দেশে ফিরবেন, হোয়াট এভার মে বি দ্য সিকোয়েন্স, কিন্তু তা সত্ত্বেও মনে হয় হোয়াট এভার মে বি দ্য সিকোয়েন্স হবে না, সবকিছু ঠিকঠাক ভাবেই উনি ফিরবেন, এই তো? সবকিছু সবকিছু ঠিক হয়ে যাবে, দ্যাট ইজ অলরেডি মানে ডান, এটা অলরেডি ডিসকাসড। আচ্ছা, ওকে, এটা এটা অলরেডি তা ডিসকাসড, এটা 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 ডিসকাশন হয়ে আছে।
যারাই ক্ষমতায় আসবে বিএনপি বা জামাত, তাদের সাথে ভারতের একটা কথাবার্তা হয়ে আছে, হুম। বাকি কথা হবে। শেখ হাসিনা ফেরত যাবেন, তারপরে আবার নির্বাচন হবে, সেটা মানে অন্তর্ভুক্তিমূলক হবে। ইমিডিয়েট আফটার নাকি বেশ কিছুদিন পরে? 2-3 মাস। 2-3 মাসের মধ্যে নির্বাচন হবে, এই তো? যে নির্বাচনটাকে সারা বিশ্ব মানছেই না, হ্যাঁ, সেটা তো সারাদিন, মানে সারা বছর, সারা জীবন, সারা যুগ তো এগিয়ে চলতে পারে না। ঠিক। নির্বাচনটা এমন একটা করতে হবে যে যেটাকে সারা বিশ্ব স্বীকৃতি দেয় যে হ্যাঁ, নির্বাচন, তাতে হুম, আওয়ামী লীগ জিতুক হারুক ডাজন্ট ম্যাটার, হুম, কিন্তু নির্বাচনটা প্রপারলি হতে হবে, হুইচ শুড বি অংশগ্রহণমূলক, হুম, হুইচ শুড বি অল পার্টি পার্টিসিপেশন, যার মধ্যে থাকবে। হুম, তো ন্যাচারালি, মানে এটা ইট ইজ জলি ওয়েল আন্ডারস্টুড হুম, কি একটা আরেকটা নির্বাচন সামনে আসছে, যেটা আক্ষরিক অর্থে নির্বাচন হবে। হুম। তো আমরা সেটার জন্য অপেক্ষা করি, আর নেত্রী ফেরত যাচ্ছেন। আপনার সাথে আমার এই যে প্রলঙ্গিং একটা কথাবার্তা এতক্ষণ ধরে 5-7 মিনিট ধরে চলছে, হুম, এর সাম এন্ড সাবস্টেন্স যদি জানতে হয়, ক্রাক্স যদি জানতে হয়, ক্রাক্স সেটাই যে নেত্রী ফিরে যাচ্ছেন। হুম। এবার ফিরে যাচ্ছেন মানে ইট ইজ মানে ভেরি মাচ জলি ওয়েল আন্ডারস্টুড কি যখন সব সেটেলড হবে, সেটেল ডাউন হয়ে যাবে, নর্মালসি রেস্টোর্ড হবে, উনি ফেরত যাবেন। উনি গেলেন আর ওনাকে ফাঁসিতে হ্যাঁ, ঝুলিয়ে দিল। কিন্তু সেই সেটেল ডাউনটাও মোটামুটি একটা ঠিক হয়ে গেছে যে বাই ফেব্রুয়ারি মার্চ সেটেল হ্যাঁ, ডাউনটা হয়ে যাবে এবং তিনি ফিরবেন। হ্যাঁ, আধা হয়ে আছে, বাকি আধাটা হয়ে যাবে। বেশ, এটা তো দারুণ খবর। এর ওপরে আমি একটা, তাহলে আমার দর্শকদেরও কিছু জানাবো, এর উপরে ভিত্তি করে হয়তো এই রেকর্ডিংও আমি চালিয়ে দিতে পারি কিছুটা। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। আপনি চাইলে চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। বেশ, মানে একদম কোন একদম হচ্ছে কোন- ঘোড়ার মুখের খবর। একদম একদম হর্সেস মাউথ থেকে শোনা। হুম, আপনি চাইলে পরে এর কপি নেত্রীকে পাঠিয়েও দিতে পারেন, লিঙ্কটা। হুম। তো ঠিক। উনিও শুনলে খুশি হবেন। একদম প্রপারলি কমিউনিকেট করা হলো, যা শুনেছি, যা জেনেছি তাই বলেছি, একটুও বাড়িয়েও বলিনি, কমিয়েও না, ঠিক বলিনি। আছে। ঠিক, ঠিক, ঠিক। ঠিক ঠিক আছে দাদা, ওকে, থ্যাংক ভালো ইউ। থাকবেন। হ্যাঁ, ওকে, নমস্কার ভালো নেবেন, থাকবেন, নমস্কার। নমস্কার নেবেন। উদ্বেগ আছে ভারত এবং যুক্তরাষ্ট্র দুয়ের তরফেই, যে একদিকে ইউনূস সরকারের সর্বান্তকরণ সমর্থন, অন্যদিকে সংগঠিত শক্তি, সাংগঠনিক শক্তি এবং নির্বাচনী কৌশলে জামায়াতে ইসলামী প্রস্তুতির দিক থেকে অনেক এগিয়ে থাকার কারণে জামায়াতে ইসলামীকে সত্যিকার অর্থেই নির্বাচনে বা রাজনৈতিক মাঠে পরাজিত করবার শক্তি বিএনপির বা তারেক রহমানের আছে কিনা, সে কারণে যুক্তরাষ্ট্র এবং ভারত এই সময়টায় আওয়ামী লীগকে চাঙা করা, আওয়ামী লীগকে সংগঠিত করা, আওয়ামী লীগকে প্রস্তুত রাখা যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মাঠে ফেরবার জন্য, এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে। তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফেরার আগেই আপনাদের কাছে আমি বারবারই বলছিলাম যে এই যে 29শে নভেম্বরেও তারেক রহমান লিখলেন যে তার দেশে ফেরার বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং সে কারণে তিনি মায়ের মৃত্যুশয্যায়ও বা মার রোগশয্যায়ও মাকে এসে দেখতে পাচ্ছেন না। আর সেই বিষয়টা যে নাটকীয়ভাবে বদলে গেল 12ই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর, তার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল এই যে একই সময়ে তফসিল ঘোষণার পর একজন জনপ্রিয় মুখ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করবার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি আর বেগম খালেদা জিয়ার এক রকমের মৃত্যুশয্যায় চলে যাওয়া, এই বিষয়গুলো মাথায় রেখে আন্তর্জাতিক পক্ষগুলো, বিশেষভাবে ভারত আর যুক্তরাষ্ট্র, একমাত্র স্থিতিশীলতার অপশন হিসেবে, বাংলাদেশের একমাত্র গ্রহণযোগ্য নেতা হিসেবে যিনি ফিরলে বাংলাদেশ নির্বাচনের পথে হাঁটবে, বাংলাদেশে একটা স্থিতিশীলতা আসবে, বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক রাজনীতির সূচনা করা যাবে, মানে ভারত এবং যুক্তরাষ্ট্রের যেই অ্যাসাইনমেন্টগুলো নিয়ে তারেক রহমান সরাসরি দেশে ফেরবার অনুমোদন পেয়েছিলেন, সমর্থন পেয়েছিলেন, তার মধ্যে এই স্থিতিশীলতা, শান্তি আনয়ন এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি সুনির্দিষ্টভাবে ছিল।
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ফিরিয়ে আনার ক্ষেত্রে বিএনপিকে যে ভূমিকা রাখতে হবে, না হলে মধ্যপন্থী দল বিএনপিও বাংলাদেশের রাজনীতিতে আর টিকতে পারবে না। বাংলাদেশের রাজনীতি নির্বাচনের মাধ্যমে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের সম্পূর্ণ সমর্থন এবং ডিজাইনে প্রকৃতপক্ষে একটা ইসলামী শাসনের দিকে যাচ্ছে, যার ফলে জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের চরিত্রটাও বদলে যাবে। এই সব বিষয় মাথায় রেখে এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানই একমাত্র অপশন, সেটা জেনে তারেক রহমানকে দেশে ফেরার সমর্থন দিয়েছিল একদম নাটকীয়ভাবে, হঠাৎ করেই ভারত এবং যুক্তরাষ্ট্র, এবং তিনি তখন দেশে ফিরতে পেরেছেন। কাজেই তারেক রহমান যে দেশে ফিরে শান্তি চাই, শান্তি চাই, আমাদের সকলকে মিলে বাংলাদেশ গড়তে হবে, এসব কথা বলছেন, তার একটা বড় কারণ যে তিনি জানেন তার উপর আন্তর্জাতিক সমর্থনের প্রত্যাশা কি, কারণটা কি। দেখুন, তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের বড় ধরনের আপত্তি ছিল তারেক রহমানকে নিয়ে, কারণ 2008 সালের নভেম্বরে তখনকার রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি যুক্তরাষ্ট্রে চিঠি লিখে রীতিমতো সাবধান করে দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে যে কিছুতেই যাতে খালেদা জিয়ার কুখ্যাত পুত্র, যাকে কিনা ব্রিটেন আশ্রয় দিয়েছে বা ব্রিটেনে তিনি ঢুকেছেন সেনাবাহিনীর সঙ্গে একটা দর কষাকষির প্রেক্ষিতে, সেই কুখ্যাত পুত্রকে যাতে কিছুতেই যুক্তরাষ্ট্র ঢুকতে না দেয়, কারণ তিনি সন্ত্রাসী, চাঁদাবাজি এবং তিনি জঙ্গিবাদ লালন করেছেন। কাজেই সেই তারেক রহমানের ওপর ভরসা করতে যুক্তরাষ্ট্রকে সত্যিকার অর্থেই ততটাই নিরুপায় হতে হয়েছে। ভারত 10 ট্রাক অস্ত্র মামলার জন্য হাওয়া ভবনকে তারেক রহমান এবং তারেক রহমান ঘনিষ্ঠ ব্যক্তিবর্গকে সরাসরি দায়ী বলে মনে করে। কাজেই সেই ভারতকে যে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তার মায়ের ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে অবদানের কথা স্মরণ করিয়ে দিতে হয়েছে, এই চ্যানেলটা চালু করতে হয়েছে যে তারেক রহমান ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ সম্পর্কটা আরো স্বাভাবিক হবে। এর পুরোটার কারণই বাংলাদেশকে একটা মধ্যপন্থায় রাখা, এবং এতে ভারত এবং যুক্তরাষ্ট্র একজোট হয়ে, একত্র হয়ে, একমত হয়ে মনে করে যে সেই অবস্থায় বাংলাদেশকে রাখতে হলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকেও ফেরাতে হবে এবং সক্রিয় করতে হবে। কাজেই তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে গেছেন বলেই ভাবার কারণ নাই যে ভারত আমেরিকার সেই যে চেষ্টা, সে চেষ্টার অবসান হয়েছে। তারা নিবিড়ভাবে লক্ষ্য রাখছে তারেক রহমান বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে কি করে। নির্বাচনটা হয়ে যাবে কিনা তা নিয়ে যখন সকল পক্ষের সন্দেহ আছে এবং উদ্বেগ আছে যে নির্বাচন না হলে এই চরমপন্থীদের উস্কানি দেওয়া, আশকারা দেওয়া ইউনূস সরকার আরো দীর্ঘমেয়াদে থাকবে এবং সে সময়ও রাজনীতিতে আসলে সক্রিয়ভাবে আওয়ামী লীগকে প্রয়োজন হবে, কারণ বিএনপির পক্ষে রাজনৈতিকভাবে মাঠে সেই রাজনীতিকে মোকাবেলা করা সম্ভব হবে না। এই সব কিছু মাথায় রেখে ভারত এবং যুক্তরাষ্ট্র বিশেষভাবে এই অঞ্চলের নিরাপত্তার কথা মাথায় রেখে, কারণ বারবার মনে রাখবেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য প্রশাসনের সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে এটা যে তারা কোনোভাবেই কোনো দেশে ইসলাম পন্থার, চরমপন্থার, মৌলবাদের বিকাশ ঘটিয়ে, যেটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড খিলাফতের বিকাশ বলেন, সেটা ঘটিয়ে কোনোভাবেই তারা আধিপত্য বজায় রাখতে চায় না। কারণ তারা জানে যে খিলাফতের বিকাশ হলে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় যে আগ্রহ, সেই আগ্রহ অর্থাৎ বাণিজ্যের যে সুবিধা তারা চায়, সে আগ্রহ দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন নতুন যে মার্কিন রাষ্ট্রদূত পাঠিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুলশান কার্যালয়ে গিয়ে, এবং সেই সাক্ষাৎকারেও তিনি স্পষ্টভাবে সাক্ষাৎ শেষে ফিরে এসে তিনি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমি ইউএস এমবাসির করা অনুবাদটাই পড়ছি, এবং ইউএস অ্যাম্বাসাডার লিখছেন যে যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী। অনেকবার আপনাদেরকে বলেছি ট্রাম্প প্রশাসন এই দক্ষিণ এশিয়ায় যে ব্যক্তিবর্গকে নতুন করে নিয়োগ দিয়েছে, মানে ট্রাম্প প্রশাসন আসার পর সার্জিও গোর দিল্লিতে, কিংবা পল কাপুর যিনি এই দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করবেন, কিংবা এই ব্রেন্ট ক্রিস্টেনসেন যিনি বাংলাদেশে এলেন, এদের প্রত্যেকের একটা প্রধান অ্যাসাইনমেন্টের জায়গা হচ্ছে ভারতের সঙ্গে মিলে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব ঠেকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের
প্রভাব নিশ্চিত করা, এবং সে কারণেই তারা দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রে বারবার আপনাদেরকে বলছিলাম অনলাইনে অফলাইনে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন, আলাপ করছিলেন, ঠিক যেভাবে তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বলছেন আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে তার সঙ্গে দেখা করেছেন। ঠিক একইভাবে সেই দৃষ্টিভঙ্গি জানতে তারা নিয়মিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছেন, কারণ তারা মনে করেন শেয়ার্ড পিস এবং প্রসপারিটির জন্য শান্তি এবং উন্নয়নের অভিন্ন লক্ষ্য নিয়ে এগুতে হলে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে হবে। এবং এ কারণেই আমি আপনাদেরকে আগেও বলেছি, এই ব্রেন্ট ক্রিস্টেনসেন কিন্তু শুধু তারেক রহমানের সঙ্গে কিংবা হয়তো জামায়াতের আমিরের সঙ্গে দেখা করবেন, এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে দেখা করবেন তাই নয়। ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রকাশ্যে অপ্রকাশ্যে বাংলাদেশের ভেতরেও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার চেষ্টা এবং আলাপ আলোচনায় উদ্যোগী হয়েছেন। দিল্লিতে আওয়ামী লীগ যে হঠাৎ করে প্রকাশ্যে চলে এসেছে, মানে আওয়ামী লীগের তরফে বলা হচ্ছে এটা তো আওয়ামী লীগ নয়, এটা একটা মানবাধিকার সংগঠনের আয়োজনে এক সংবাদ সম্মেলন দিল্লি প্রেস ক্লাবে, কিন্তু সেখানে আওয়ামী লীগের দুজন মন্ত্রী গিয়ে যে অংশ নিয়েছেন। আবারও শুক্রবারে 23শে জানুয়ারিতে আবারও দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের 2 মন্ত্রীর অন্তত অংশগ্রহণে আরেকটি সংবাদ সম্মেলন হতে যাচ্ছে। শুধু তাই নয়, সারা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে খবর বেরিয়ে পড়েছে যে সেই দিল্লি প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনাও, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও আসতে পারেন। এমনকি বিবিসি বাংলা সেই জোর আলোচনা সম্পর্কে খবর করেছে। দিল্লি যে বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্কটা যখন তলানিতে, কারণ বাংলাদেশ সরকারের অভিযোগ মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দিচ্ছে না। বাংলাদেশ সরকারের অভিযোগ শেখ হাসিনাকে ভারতে বসে নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দিচ্ছে, তিনি বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে বক্তৃতা দিচ্ছেন। এসব ভারত সরকার কেন বন্ধ করছে না? সে অবস্থায় ভারত সরকার যে দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদেরকে, যাদেরকে কিনা ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের মন্ত্রী হিসেবেই, বাংলাদেশের মন্ত্রী হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, সেই রকম অনুষ্ঠান আয়োজনের যে সুযোগ করতে দিচ্ছে, তাতে স্পষ্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এস জয়শঙ্কর, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ ভারত সরকার সরাসরি বার্তা দিতে চায় বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারকে, এবং সে বার্তা তারা পৌঁছে দিতে চায়, একরকমের রিমাইন্ডার তারা বিএনপির উদ্দেশ্যেও দিতে চায়। তারা মনে করাতে চায় বিএনপির নেতা কোন প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশে ফিরেছেন। তারা মনে করাতে চায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার রাজনীতি বা অবস্থানটি ভারত সরকার গ্রহণযোগ্য বলে মনে করে না। এবং ভারত জানে যে কেন ইউনূস সরকার ভারতের এই অবস্থান দেখেও একরকমের নীরব আছে, কারণ ট্রাম্প প্রশাসন এখন ভীষণভাবে সক্রিয়। ট্রাম্প প্রশাসন নিরাপত্তা উপদেষ্টা খলিলকে ডেকে নিয়ে একবার দিল্লিতে অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করিয়ে এই বিষয়টি বলেছে যে ট্রাম্প প্রশাসন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায়। ট্রাম্প প্রশাসন একেবারে এই সবে মাত্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আরেক দফা ওয়াশিংটনে নিয়ে গিয়ে পল কাপুর, সার্জিও গোর সহ ট্রাম্প প্রশাসনের এই দক্ষিণ এশিয়া বিষয়ক নেতৃবৃন্দ স্পষ্টভাবে ইউনূস সরকারকে জানিয়েছে তারা শেয়ার্ড পিস এবং প্রসপারিটির জন্য, শান্তি, স্থিতিশীলতা, উন্নয়নের জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন চায়, সকল রাজনৈতিক দলের বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের অধিকার চায়। আপনাদের বলেছি যে এমনকি ট্রাম্প প্রশাসন প্রতিনিধি পাঠিয়েছে যে একটা মানে রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার আদলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগী হওয়ার সুযোগ আছে কিনা। কাজে ট্রাম্প প্রশাসন সকল অ্যাভিনিউ পরীক্ষা করে দেখছে। এর মধ্যে দুটো জায়গায় তারা সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে, এক ইউনূস সরকারকে, কিন্তু ইউনূস সরকারকে তারা বিশ্বাস করতে পারছে না। সে কারণে সেই বিশ্বাস তারা রাখতে চাইছে তারেক রহমানের ওপরে, যে তারেক